আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা অ্যাকাউন্টিং ফর লিজ চ্যাপ্টারের ক্লাস 2। শুরুতেই আমরা প্রবলেম 5 নাম্বার ম্যাথটি করব। আজকের ক্লাসটা করলে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে যাবে। 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুটো অঙ্ক পারলে স্বাভাবিক অঙ্ক সব পারা যাবে। তো 5 নাম্বার আমরা লিজের অপশানটা আমরা জানি, কখনো কিস্তি বিগিনিং দেওয়া হয়, লিজের ভাড়া বিগিনিং দেওয়া যায়, আবার এন্ডিং দেওয়া যায়। তো আমরা 5 এবং 6-এর মাধ্যমে এই দুই টাইপের অঙ্ক শিখব। একটা লিজ বিগিনিং দিলে কেমন হয়, আরেকটা এন্ডিং দিলে কেমন হয়। তো 5 নম্বর ম্যাথটি দেখি শুরুতেই। অন জানুয়ারি 1, 2018 সাত কর্পোরেশন সাইনে 5 ইয়ার নন ক্যান্সেলেবল লিজ ফর এ মেশিন। তাহলে এখানে ফার্স্ট টাইম তোমাকে বুঝে নিতে হবে কে গ্রহীতা আর কে দাতা। বলা হচ্ছে জানুয়ারি 1, 2018 সাত কর্পোরেশন সাইন এ 5 ইয়ার নন ক্যান্সেলেবল লিজ। তাহলে সাত কর্পোরেশন লিজে সাইন করছে, তার মানে সাত কর্পোরেশন লিজ গ্রহণ করেছে। তাহলে সাত কর্পোরেশন লিজ গ্রহীতা, ইজারা গ্রহীতা। এবার বলা হচ্ছে 5 ইয়ার্স 5 বছরের জন্য লিজ নিয়েছে। এই লিজ টার্মটা আমাদের দরকার হবে। লিজ আমরা জানি দুই প্রকার হয়, অপারেটিং লিজ অ্যান্ড ক্যাপিটাল লিজ। তাহলে লিজ টার্ম এবং ইউজফুল লাইফের সাহায্যে আমরা চিনতে পারবো যেটি অপারেটিং লিজ নাকি ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ হলে সমাধান একরকম হবে, ক্যাপিটাল লিজ হলে সমাধান আর এক রকম হবে। তো বলা হচ্ছে 5 ইয়ার নন ক্যান্সেলেবল লিজ ফর এ মেশিন, একটা মেশিন লিজ নেওয়া হয়েছে। দ্য টার্মস অফ দ্য লিজ কল ফর এ সাদ টু মেক এ অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 9,968 অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। এই যে লিজের ভাড়াটা আমরা পেমেন্ট করব, অ্যানুয়াল পেমেন্ট বার্ষিক পরিশোধ করব 9,968 টাকা করে অ্যাট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে। এই শুরু বা শেষ, এই শুরু হলে এক নিয়মের হবে আর শেষ হলে আরেক নিয়মের হবে। শুরুর একটা অঙ্ক আর শেষের একটা অঙ্ক যদি ভালো করে বুঝে করতে পারো, পুরো চ্যাপ্টারটাই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা বিগিনিংয়ের অঙ্কটা শিখবো শুরুতেই। বলা হচ্ছে স্টার্টিং জানুয়ারি 1, 2018 দ্য মেশিন হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ 6 ইয়ার্স। তাহলে লিজ টার্ম কত? 5 আর ইউজফুল লাইফ 6। লিজ চিনতে হলে সূত্র হলো এমন, লিজ টার্ম ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইন্টু 100। এই মানটা বের করে এটা আসলে অ্যান্সার আসে 83.33%। এই লিজ টার্ম ডিভাইডেড বাই ইউজফুল লাইফ এটা করে যদি 75%-এর বেশি হয়, আমরা গত ক্লাসে রুলস বলছিলাম, ক্লাস 1-এ বলছিলাম অপারেটিং লিজ চেনার উপায়, ক্যাপিটাল লিজ চেনার উপায়। তো এটা যদি 75%-এর বেশি হয় তাকে আমরা বলবো ক্যাপিটাল লিজ। তাহলে এটা লিজ টার্ম ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, লিজ টার্মের আয়ুষ্কাল সম্পদের আয়ুষ্কালের যদি 75%-এর বেশি হয় তাকে আমরা বলবো ক্যাপিটাল লিজ। তাহলে এটা 83.33%। শর্ত হলো 75-এর বেশি, এটা রুলসের কথা, আর অ্যান্সার পেয়েছি 83, তাহলে এটি হলো ক্যাপিটাল লিজ। আর 75-এর যদি কম হতো তাহলে সেটি হতো অপারেটিং লিজ। একটু ফিডব্যাক দাও, এটা যে ক্যাপিটাল লিজ এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, তাহলে এটা চেনার উপায় হলো দুইটা, একটা হলো লিজ টার্ম ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, আরেকটি হলো সম্পত্তির আয়ুষ্কাল ডিভাইডেড বা লিজ সম্পত্তির প্রেজেন্ট ভ্যালু, লিজ পেমেন্টের বর্তমান মূল্য ডিভাইডেড বাই সম্পত্তির বর্তমান মূল্য। আমরা যে লিজ পেমেন্টটা করি তার বর্তমান মূল্য ডিভাইডেড বাই সম্পত্তির বর্তমান মূল্য, এটা করে যদি 90%-এর বেশি হয় তাহলে সেটি হবে ক্যাপিটাল লিজ। তাহলে এখানে সম্পত্তির বর্তমান মূল্য দেখো দেওয়া নেই, লিজ পেমেন্টের বর্তমান মূল্য অলওয়েজ আমরা বের করতে পারবো আর বের করতে হবেও। লিজ পেমেন্টের বর্তমান মূল্য দিয়েই প্রথম জাবেদাটা করতে হয়, তাহলে অলওয়েজ তোমাকে লিজ পেমেন্টের বর্তমান মূল্য বের করা লাগবে। তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য অলওয়েজ আমরা বের করতে পারবো, বাট সম্পত্তির বর্তমান মূল্য প্রশ্নে থাকলেই আসবে আর না থাকলে আসবে না। তাহলে যদি সম্পত্তির বর্তমান মূল্য প্রশ্নে দেওয়া না থাকে, সম্পত্তির বর্তমান মূল্য যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমরা 90%-এর ভিত্তিতে ক্যাপিটাল লিজ চিনতে পারবো না। তাহলে যে কোনো একটা ভিত্তিতে চিনে নিলেই হচ্ছে। ক্যাপিটাল লিজ চেনার দুইটা উপায়, লিজ টার্ম ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, এটা করে যদি 75-এর বেশি হয় ক্যাপিটাল লিজ, আর লিজ পেমেন্টের বর্তমান মূল্য ভাগ সম্পত্তির বর্তমান মূল্য, এটা যদি 90% বেশি হয় ক্যাপিটাল লিজ। যদি দুইটাই থাকে, দুইটাই 75 আর 90-এর উপরেই পড়বে, এমন কখনো হবে না যে একটা কম আর একটা বেশি, এমন হবে না। দুইটা তথ্য থাকলে দুইটাই এক টাইপেই হবে। তো সম্পত্তির বর্তমান মূল্য যেহেতু নেই, তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য আমরা শুধুমাত্র লিজ টার্ম দেখেই বুঝতেছি। অ্যান্ড 5,000 আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু, যদি আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু হয়
লিজ পেমেন্টের বর্তমান মূল্য নির্ণয়তে এর কোনো প্রভাব নেই, আর এটা টোটাল অঙ্কেও কোনো প্রভাব পড়বে না। কিন্তু যদি এটা গ্রান্টেড হতো তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য নির্ণয়তে প্রভাব পড়তো। আবার যখন অবচয় বের করতাম তখন আমরা অবচয়ের তো সূত্র জানি, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, তাহলে এই স্যালভেজ ভ্যালু হিসেবে বাদ যেত। তাহলে আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু যদি হয় তার কোনো প্রভাব অঙ্কে পড়বে না। কিন্তু যদি এই লিজের ভাড়াটা বের করতে হয় তখন আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু কাজে লাগে, তখন গ্রান্টেডটাও কাজে লাগে, আনগ্রান্টেডটাও কাজে লাগে। প্রশ্নে গ্রান্টেড বললেও প্রভাব পড়বে, আনগ্রান্টেড বললেও প্রভাব পড়বে। তাহলে যখন আমরা লিজের ভাড়া বের করবো, এই লিজের ভাড়াটা দেওয়া রয়েছে, এই ভাড়াটা বের করতে আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুর প্রভাব পড়বে। কিন্তু লিজ পেমেন্টের বর্তমান মূল্য বের করতে হলে আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুর কোনো প্রভাব পড়বে না, এটা খেয়াল রাখবা। তারপর বলা হচ্ছে দ্য মেশিন রিভার্টস ব্যাক টু দ্য লিজার অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম শেষে মালিককে ফেরত দিতে হবে, স্বাভাবিক কথা। সাদ ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন, অবচয় সরল রেখা পদ্ধতিতে ধার্য করতে হবে। অল অফ ইটস প্ল্যান্ড অ্যাসেট। সাদ ইনক্রিমেন্টাল বরোয়িং রেট, সুদের হার 10%, অ্যান্ড দ্য লিজার ইমপ্লিসিট রেট আননোন। এই সাদ মানে লিজি এবং লিজর এই দুইজনেরই যদি আমাদের ইন্টারেস্ট রেট প্রশ্নে দেওয়া থাকে তো যেটা কম হবে সেটা দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে লিজি এবং লিজর এর মধ্যে দুটি ইন্টারেস্ট রেট দেওয়া থাকতে পারে, এই দুটি ইন্টারেস্ট রেটের মধ্যে যেটি কম থাকে সেটি দিয়ে অঙ্ক করতে হয়। তাহলে এখানে আমাদের শুধু সাদের ইন্টারেস্ট রেটটাই জানি 10%, লিজরের রেটটা আমরা জানি না, তাহলে লিজরেরটা জানি না। যদি ইন্টারেস্ট রেট কখনো দুইটা দেখতে পাও, যেটি কম হবে সমাধান হবে সেটি দিয়ে। তাহলে এখানে 10% ইন্টারেস্ট রেট একটাই আছে, এই 10% দিয়েই সমাধান করব। রিকোয়ারমেন্ট এ বলছে হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস, এক্সপ্লেইন, ব্যাখ্যা করো। এতক্ষণ যেটা আমরা বুঝাচ্ছিলাম যে এটি কোন ধরনের লিজ প্রথমে চিনে নিয়ে সমাধান করব, তো সেটা আবার কমেন্ট করতে বলছে। হোয়াট টাইপ অফ লিজ, এটি কোন টাইপের লিজ, ইজ দিস, এক্সপ্লেইন, ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি লিজ টার্ম আছে 5 আর ইউজফুল লাইফ 6 ইন্টু 100, এটা করে আসছে 83.33%। এটা যদি 75-এর বেশি হয় তাহলে আমরা বলি ক্যাপিটাল লিজ। তাহলে বলছে হোয়াট টাইপ অফ লিজ, এটা কোন টাইপের লিজ, তাহলে আমরা বলবো দিস ইজ এ ক্যাপিটাল লিজ। এবার বলছে এক্সপ্লেইন, ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যাটা বলবো লিজ টার্মের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75%-এর বেশি, এই কথাটাই লিখে দিব। তাহলে শুরুতেই সমাধানটা করব আমরা। রিকোয়ারমেন্টে দিস ইজ এ ক্যাপিটাল লিজ বিকজ লিজ টার্ম ইজ হায়ার দ্যান 75% অফ দ্য লিজড অ্যাসেট ইউজফুল লাইফ। তাহলে লিজ টার্ম 5 বছর আর ইউজফুল লাইফ 6, তাহলে 5/6 ইন্টু 100, 83.33%। তাহলে 75-এর বেশি হলে এটি হয় ক্যাপিটাল লিজ। ওকে, রিকোয়ারমেন্ট 1 এখানেই শেষ। না বুঝতে পারলে প্রশ্ন করো। রেকর্ড বি বলছে প্রিপার অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দিস লিজ থ্রু জানুয়ারি 1, 2019। তাহলে অঙ্কটা শুরু হয়েছে 18 সালের জানুয়ারি থেকে, তাহলে থ্রো জানুয়ারি 1, 2019, তার মানে 19 সালের জানুয়ারি পর্যন্ত জাবেদা করতে বলছে। 19 সালের জানুয়ারি পর্যন্ত জাবেদা চাইছে, তাহলে 18 সালের পূর্ণাঙ্গ জাবেদা হবে আর 19 সালের শুধু জানুয়ারিতে যে জাবেদাটা সেটাই হবে। আমরা লিজের ভাড়া বিগিনিং পরিশোধ করছি, তাহলে আমাদের প্রথম জাবেদাটা হয় লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য। তাহলে অলওয়েজ তোমাকে লিজ পেমেন্টের বর্তমান মূল্য ওয়ার্কিং করে নিতে হবে। যদি কোশ্চেনে দেওয়া না থাকে মনে রাখবা অলওয়েজ তোমাকে ওয়ার্কিং করে নিতে হবে। তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্য দেওয়া নেই, ওয়ার্কিং করব। টাইম ভ্যালু অফ মানিতে তোমরা শিখেছিলে ফিনান্সে, তাহলে লিজের ভাড়া বিগিনিং দিচ্ছি, তাহলে কিস্তি বছরের শুরুতে দিলে বর্তমান মূল্যের সূত্রটা হবে এমন। তাহলে লেখো টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট ক্যালকুলেশন, উই নো দ্যাট পিভিএ সমান এ বাই আই 1 - 1/1 প্লাস আই পাওয়ার এন ইন্টু 1 প্লাস আই। বিগিনিং হলে এই 1 প্লাস আইটা বাড়তি হয়, বিগিনিং হলে 1 প্লাস আইটা এক্সট্রা লিখতে হয়। তাহলে এটা সূত্র। এখন মান বসাবো, হিয়ারে পিভিএ জিজ্ঞাসা চিহ্ন, পিভিএ বের করব, প্রেজেন্ট ভ্যালুটা বের করব, মিনিমাম লিজ পেমেন্টের বর্তমান মূল্যটা বের করব। এ মানে কিস্তির পরিমাণ, তাহলে 9,968 টাকা কিস্তি দেবো, এর মান। আই মানে সুদের হার, 10% সুদের হার বলা আছে, 10%। আমরা লিজের মেয়াদ হচ্ছে 5 বছর, তাহলে এনের মান 5, লিজ টার্ম হচ্ছে 5। এবার মান বসায় দাও, তাহলে 9,968 এর মান ডিভাইডেড বাই আই হচ্ছে 0.10, আই হলো 0.10, সেকেন্ড ব্র্যাকেট 1 - 1 ভাগ আয়ের মান 0.10, এনের মান 5 ইন্টু 1 প্লাস আই 0.10। ক্যালকুলেশন করবাই 9,968 ভাগ 0.10, তাহলে হলো 99,680। পুরো সেকেন্ড ব্র্যাকেট এবং এই ফার্স্ট ব্র্যাকেট পুরোটা একবারে করে দিবা ক্যালকুলেটারে। কিভাবে করবা? প্রথমে ক্যালকুলেটারে 1 দাও, সবাই প্র্যাকটিক্যালি করো।
প্রথমে 1 দাও, তারপর এই মাইনাসটা দাও, তারপর আবার এই 1টা দাও, এটা ভাগের সাইন, এটা ভাগ চিহ্ন দাও, ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট দাও, 1 প্লাস 0.10 ফার্স্ট ব্র্যাকেট শেষ করো, পাওয়ার বাটন চেপে 5 দাও, দিয়ে একটা সমান চেপে নাও, নিয়ে এটার সাথে আবার এটা গুণ করো, গুণ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ফার্স্ট ব্র্যাকেট শেষ, পুরো অ্যান্সার 0.4169 খাতায় যেভাবে আছে এমনি অঙ্কটা অনেক বড়, এই জন্য এই ক্যালকুলেশনগুলো ভেঙে করা লাগবে না, পুরোটা একবারে করে দিবা ক্যালকুলেটারে। তাহলে 0.4169 এটা গুণ করে দাও, তাহলে 41,565 ফলাফল 41,565। এটাকে বলা হয় লিজ পেমেন্টের বর্তমান মূল্য। প্রথম জাবেদাটাই হবে এইটার, লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য। মনে করো এই টাকাটা তুমি লোন নিয়েছো, সেই হিসেবে জাবেদা করলেও হচ্ছে। তাহলে আমরা লিজ নিয়েছি কি মেশিন, ফর মেশিন, একটা মেশিন লিজ নিয়েছি। তাহলে লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জাবেদা হয় এরকম, লিজ মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট অ্যান্ড লিজ লাইবিলিটি ক্রেডিট। রেকর্ড বিতে বলছিল প্রিপার অল নেসেসারি জার্নাল, প্রয়োজনীয় জাবেদা করো 19 সালের জানুয়ারি পর্যন্ত। তাহলে শুরুটা হয়েছে 18 সালের জানুয়ারি দিয়ে, তাহলে জাবেদার ছক কাটো, শুরুতে জাবেদার ছক কাটো, ডেট, অ্যাকাউন্টস টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। শুরুতে আমরা 1 নম্বর জাবেদা করব 2019 সালের জানুয়ারির 1 তারিখ। তাহলে কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছরের জাবেদা হয় 4টা, আমরা গত ক্লাসে এভাবে মুখস্থ করাইছিলাম তোমাদের। কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছর জাবেদা হবে 4টা, পরবর্তী বছরগুলোতে জাবেদা হবে 3টা। প্রথম বছরে 4টা কী কী জাবেদা হবে? নাম্বার 1, লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য। লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য আমরা যে বর্তমান মূল্য বের করলাম ওয়ার্কিং করে 41,565, প্রথমে এইটার জাবেদা করব। এটা মানে তুমি যদি মনে করো লোন নিয়েছো, তাহলে লোন নিলে ক্যাশ আসতো, ক্যাশ ডেবিট আর লোন ক্রেডিট। এখানে লোন নামে দায় সৃষ্টি হচ্ছে, আর আমরা তো লিজ নিচ্ছি, একটা সম্পদ আসছে আমার কাছে, তাহলে ক্যাশ বাদে ওই সম্পদ আসছে, তাহলে জাবেদা বলবো লিজড মেশিন, সম্পত্তির নাম মেশিন, লিজ মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, দায়ের সৃষ্টি হচ্ছে লিজ লাইবিলিটি ক্রেডিট। একেবারে লোন নেওয়ার মতোই, লোন নিলে কি হতো? ক্যাশ ডেবিট আর লোন ক্রেডিট। এখন ক্যাশ আসছে না, কি আসছে? মেশিন আসছে, তো সম্পদ বাড়ছে, সেই সম্পদ ডেবিট, আর লোন নামে দায় না হয়ে লিজ নামে দায় হচ্ছে। তাহলে জাবেদা হবে লিজড মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য। বলো এই জাবেদাটা কি বুঝতে পারছো? যতগুলো অঙ্ক করবা প্রথম জাবেদা এটিই হবে। কিস্তি বছরের শুরুতে দিলেও এই জাবেদা হবে, কিস্তি বছরের শেষে দিলেও এই জাবেদা হবে। আমরা অঙ্ক করছি কিন্তু গ্রহিতার বইতে, সাদের বইতে, সাদ ফর গ্রহিতা। তাহলে গ্রহিতার বইতে জাবেদার নিয়ম বলেছিলাম, কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছরে 4টা জাবেদা। এই সিরিয়ালটা মনে রাখবা। নাম্বার 1, প্রশ্ন আর দেখা লাগবে না তোমাদের, এই 4টা একবারে সিরিয়াল বাই লিখে দিলেই হয়ে যাবে। নাম্বার 1, লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য, যেটা অলওয়েজ ওয়ার্কিং করে বের করে নিতে হয়। নাম্বার 2, বছরের শুরুতে কিস্তি পরিশোধ করব, তাহলে কিস্তি পরিশোধের জাবেদা। সেকেন্ডলি আমরা ইন্টারেস্টের সমন্বয় জাবেদা করব। থার্ডলি ইন্টারেস্টের সমন্বয় জাবেদা, যেহেতু কিস্তি বছরের শুরুতে দিচ্ছি তাহলে বছর শেষে একটা সুদ হবে, তাহলে সুদের সমন্বয় জাবেদা। নাম্বার 4, ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা। তাহলে পরপর এই 4টা জাবেদা করব। তাহলে সেকেন্ড জাবেদা, 19 সাল জানুয়ারি 1 তারিখেই আমরা কিস্তি দিচ্ছি। তাহলে যখন কিস্তি দেবো, এই যে যেদিন আমরা লিজ নিয়েছিলাম, লিজ লাইবিলিটি নামে দায়ের সৃষ্টি হয়েছিল, এখন ওই দিনই যদি একটা কিস্তি দিই তাহলে ওই দায় কমে যাচ্ছে। তাহলে লিজ লাইবিলিটি ডেবিট অ্যান্ড কিস্তি পরিশোধ করায় কিসের মাধ্যমে? ক্যাশে, তাহলে নগদ সম্পদ কমে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট। তাহলে লিজ লাইবিলিটি ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট, লোনের কিস্তি পরিশোধ করছি, এখানে লিজের কিস্তি, তাহলে লিজ লাইবিলিটি হচ্ছে ডেবিট, নগদ টাকা চলে যাচ্ছে, ক্যাশ হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা লিজের ভাড়া পরিশোধ করছি 9,968। কিস্তি বছরের শুরুতে দিলে প্রথম বছরে, এখানে 18 সাল হবে, প্রথম বছরে কোনো ইন্টারেস্ট হয় না, সুদ হয় না। আমি এখন লোন নিচ্ছি, এখনই যদি একটা কিস্তি পরিশোধ করে দিই তাহলে কি কোনো সুদ হবে? সুদ হবে না। তাহলে প্রথম কিস্তিতে কোনো সুদ আসবে না, তাহলে শুধু আসল টাকাই পরিশোধ হবে। লিজ লাইবিলিটি ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট 9,968। পরবর্তী বছরে যখন জাবেদা করবো এটার সাথে একটা কথা চলে আসবে, ইন্টারেস্ট পেয়েবল। এই 18 সালের যেটা সুদ বছর শেষে সমন্বয় করব, তাহলে এটা তো পরবর্তী বছরে কিস্তির সাথে সুদটা পরিশোধ করব, তখন জাবেদায় চলে আসবে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। তাহলে মনে রাখবো, যে বছরে আমরা লিজ নিচ্ছি ওই বছরেই যদি কিস্তি আমরা বিগিনিং কিস্তি দিই, তাহলে আমি যখন লোন নিচ্ছি তখনই কিস্তি পরিশোধ করছি, তাহলে এই কিস্তির মধ্যে কোনো সুদ নাই, পুরোটাই আসল টাকা। তাহলে লিজ লাইবিলিটি ডেবিট অ্যান্ড ক্যাশ ক্রেডিট। 18 সালের জানুয়ারির 1 তারিখে আমরা লিজ নিয়েছি, 18 সালের জানুয়ারির 1 তারিখেই
লিজের টাকা পরিশোধ করে দিচ্ছি, একটা কিস্তি পরিশোধ করছি, তাহলে এই কিস্তির মধ্যে কোনো সুদ থাকে না। আমি একই কথা বারবার রিপিট করছি এই কারণেই, যদি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারো পরের ক্লাসগুলো একেবারে ইজি হয়ে যাবে তোমাদের জন্য। প্রতিদিন এই একই জাবেদাই করব আমরা। বলো সেকেন্ড জাবেদা কি বুঝতে পারছো? ওকে, থার্ড জাবেদা হবে ইন্টারেস্টের সমন্বয় জাবেদা। এটা সারা জীবন একই। লোন নিয়েছো মনে করো, তাহলে লোন নিলে আমরা যে লোনটা ব্যবহার করছি এই ব্যবহারজনিত একটা খরচ হয়, এই খরচকে ইন্টারেস্ট বলে। তাহলে ইন্টারেস্ট একটা ব্যয়, তাহলে ব্যয় বাড়ছে, আর এই ইন্টারেস্টটা পরিশোধ করছি না, এখন পরিশোধ করব পরবর্তী বছরে আবার যখন কিস্তি দিব তখন, তাহলে সুদটা বকেয়া থাকছে। তাহলে খরচ বকেয়া, দায় হয়, দায় হলে সেটি ক্রেডিট হবে। তাহলে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে ডিসেম্বর 31 বছর শেষে সুদের সমন্বয়। এই যে 1 তারিখে লোন করছিলে, এই এক বছর লোনটা ব্যবহার করা হয়েছে, তাহলে এই ব্যবহারজনিত ব্যয় তাকে ইন্টারেস্ট বলি আমরা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আমরা লোন করেছিলাম মনে করো এইটাকে, এটা লোন হিসেবেই মনে করো 41,565। তার মধ্যে দেখো লিজ লাইবিলিটি একটা কিস্তি পরিশোধ করেছি, তাহলে লোন পরিশোধ করলে 9,968 টাকা আমার লোন পরিশোধ হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু টাকার উপরে তো আর কোনো সুদ দেবো না। তাহলে 41,565 থেকে এই 9,968 টাকার এই সুদটা বাদ দিয়ে নিব, এই আসল টাকাটা বাদ দিয়ে নিব। তাহলে এভাবেও বুঝতে পারো, জাবেদা আকারেও বোঝো, এটা ক্রেডিট করা ছিল আর এটা ডেবিট হয়েছে, তাহলে লোন কমে যাচ্ছে। তাহলে এটা বিয়োগ করলে যে রেজাল্ট তার সাথে সুদের হার 10% গুণ করব, তাহলে 3,160 টাকা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, সুদের সমন্বয় জাবেদা সারা জীবন একটাই। এবার বছর শেষে ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা করব। ডেপ্রিসিয়েশনের জাবেদাটাও সারা জীবন এক, তোমরা সাধারণ জাবেদায়ও যা করছো অ্যাডজাস্টিংও তাই শিখছো। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এই যে সম্পত্তির মূল্য 41,565, সেই টাকাকে লিজ টার্ম দিয়ে ভাগ করব। তাহলে লিজ টার্ম কত? 5 বছর। তাহলে 41,565 ভাগ 5, 8,313। প্রতি বছরে এই জাবেদাও সেম হবে, টাকাটাও সেম হবে, কিন্তু ইন্টারেস্টের টাকা প্রতি বছর চেঞ্জ হবে, কারণ এরকম লোন পরিশোধ করলেই সেটা বাদ দিতে হবে, দেন 10% কাটতে হবে। প্রথম বছরে 4টা জাবেদা কমপ্লিট হলো। কিস্তি বছরে শুরুতে দিলে প্রথম বছরে অলওয়েজ এই 4টা হবে, কখনো চেঞ্জ হবে না, দাড়ি কমা ফুল স্টপ চেঞ্জ হবে না। যদি সম্পূর্ণ জাবেদাই চাই, আমাদের বলেছে 19 সালে জানুয়ারি পর্যন্ত জাবেদা করো, 18 সাল থেকে শুরু হয়েছে, তার মানে 18 সালের পূর্ণাঙ্গ জাবেদা, আর 19 সালে অনলি একটা জাবেদা, শুধু এই কিস্তির জাবেদাটা হবে। ওকে, 18 সালের জাবেদা ক্লিয়ার, বুঝতে পারছো সব? না বুঝতে পারলে বলবা, আমি আবার বোঝাবো, কিন্তু বুঝতে পারলে একটু দ্রুত ফিডব্যাক দিবা, কারণ পরে আরও আরেকটা অঙ্ক করাবো আমি। ওকে, 20 সালের, এটা ভুল করছে, 19 সাল হবে, এটা 2019 সাল। তাহলে 19 সালে জানুয়ারি পর্যন্ত জাবেদা চাইছে, তাহলে পরবর্তী বছরগুলোতে 3টা জাবেদা হয়। কিস্তি বছরের শুরুতে দিলে এভাবে মনে রাখবা, প্রথম বছরে 4টা জাবেদা, পরবর্তী প্রতিটা বছরেই 3টা করে জাবেদা। সেই 3টা কি? এই কিস্তি পরিশোধের জাবেদা, আর ইন্টারেস্টের সমন্বয় জাবেদা, ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা। প্রথম জাবেদাটা আর হবে না, কারণ লোন নাও বা লিজ নাও জীবনে তো একবারই নিবা, আয়ুষ্কাল 5 বছর, তো প্রতি বছরে তো আর লিজ নিবা না, তাহলে লিজ একবার নিব। এই কারণে প্রথম জাবেদাটা শুধু প্রথম বছরেই হবে, আর পরবর্তী বছরগুলোতে এই জাবেদাটা হবে না, বাকি 3টা জাবেদা হবে। তাহলে এই কিস্তি পরিশোধের জাবেদা, তাহলে যেভাবে 18 সালে জানুয়ারিতে করছি সেমভাবে 19 সালে জানুয়ারির 1 তারিখ। তাহলে কিস্তি পরিশোধ করছি মানে দায় কমে যাচ্ছে, তাহলে লিজ লাইবিলিটি ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল। এই যে আমরা 18 সালে যেটা ডিসেম্বরে ইন্টারেস্ট সমন্বয় করে রাখছি 3,160 টাকা, তাহলে এখন পরবর্তী বছরে কি করতে হবে? এই সুদ সহ কিস্তির টাকা শোধ করতে হবে। কিস্তির মধ্যে আসলে সুদ প্লাস আসল থাকে, কিস্তির মধ্যে অলওয়েজ সুদ এবং আসল থাকে। শুধুমাত্র প্রথম বছরে যেহেতু কিস্তি বছরের শুরুতে দিচ্ছি, যেই দিন লিজ দিচ্ছি ওই দিনই একটা কিস্তি দিচ্ছি, এই কারণে এই কিস্তির মধ্যে কোনো সুদ ছিল না, কিন্তু পরবর্তী বছরগুলোতে প্রতি বছরে ইন্টারেস্ট চলে আসবে। তাহলে জাবেদা হলো লিজ লাইবিলিটি ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট। এই যে প্রদেয় সুদ প্রদান করি নাই, এখন প্রদান করে দিচ্ছি, তাহলে এই দায়টা কমে যাচ্ছে, দায় কমলে দায় ডেবিট হয়। আর ক্যাশ ক্রেডিট, তাহলে কিস্তির পরিমাণ 9,000, এই 968 বারবার এটাই হবে, তাহলে ক্যাশে বসবে 9,968 টাকা, ইন্টারেস্টে বসবে আমাদের যেটা বের করা আছে 3,160 টাকা। তাহলে এটা বিয়োগ করলে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট হয়। তাহলে এই
3,160 টাকা বাদ দিলে আসল টাকা হলো 6,808 টাকা। এই ক্যাশ মানে হলো কিস্তির পরিমাণ। এই কিস্তির মধ্যে কি কি থাকে? সুদ আসল সব কিছু থাকে। এর মধ্যে সুদও আছে, এর মধ্যে আসলও আছে। তাহলে এটার থেকে যদি সুদ বাদ দিই, এই যে আসল পেয়ে গেছি। ওকে, এখন যদি তোমাকে বলে 19 সালে সব জাবেদাগুলো করো, তাহলে 19 সালে আবার এই ইন্টারেস্টের জাবেদা করে দিবা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ডেপ্রিসিয়েশনে সেম জাবেদা করে দিবা। কিন্তু 19 সালের টাকা বের করার সময় এই যে আমরা 19 সালের জানুয়ারিতে আমরা কিস্তি পরিশোধ করেছি, লিজ লাইবিলিটি ডেবিট হয়েছে, এই 6,808 টাকাও বাদ যাবে। এরকম এটার থেকে এটাও বাদ যাবে, 6,808 টাকা। তারপরে হবে গুণ 10%। যখনই তুমি সুদ বের করবা তখনই আপডেট করে নিতে হবে, লিজ লাইবিলিটির টাকাটা আপডেট করে নিতে হবে। তাহলে বছরের শুরুতে 41,565 ছিল, এরপরে দেখবা কতগুলো কিস্তি পরিশোধ করছো, এই যতবার লিজ লাইবিলিটি ডেবিট থাকবে প্রত্যেকটাই বাদ যাবে। তাহলে যদি 19 সালের ইন্টারেস্টের সমন্বয়ে জাবেদা করতাম, তাহলে আমরা এই 19 সালের বছরের শুরুতে যে কিস্তিটা পরিশোধ করলাম 6,808 টাকার লিজ লাইবিলিটি ডেবিট হলো, এটা বাদ দিয়ে নিতাম, দেন 10% কাটতাম। কিন্তু ডেপ্রিসিয়েশন সারা জীবন একই, স্ট্রেট লাইন মেথডে অবচয়ের টাকা প্রতি বছর সমান হয়, তাহলে অলওয়েজ এই টাকাটাই হতো। ওকে, প্রবলেম পাস কমপ্লিট হলো। নেক্সট 6 নম্বর ম্যাথটি দেখো। 5 যেমন 6ও তেমন, শুধুমাত্র 6 নাম্বারটা হলো ইন্ডিংয়ের অঙ্ক। তাই এই একটা ক্লাসের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে যাবে। কিস্তি বিগিনিং হয় আর এন্ডিং হয়, এর বাইরে কোনো অপশান নাই। অন জানুয়ারি 1, 2018, সাদ কর্পোরেশন সাইন এ 5 years নন ক্যান্সেলেবল লিজ ফর এ মেশিন। দ্য টার্মস অফ দ্য লিজ কল ফর সাদ টু মেক অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 10,000। এবার লিজের ভাড়াটা হলো 10,000 টাকা অ্যাট দ্য এন্ডিং অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শেষে দেবো। এইটুকুর উপরে অঙ্ক নির্ভর করবে, তাহলে কিস্তি বছরের শেষে দেব। স্টার্টিং ডিসেম্বর 2018, দ্য মেশিন হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ 6 years। তাহলে লিজ টার্ম 5 আর ভাগ 6 ইন্টু 100, এটা করে যদি 75%-এর বেশি হয় তাহলে এটাকে আমরা কি বলি? ক্যাপিটাল লিজ। তাহলে আমাদের লিজ টার্ম ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, এটা করে যদি 75%-এর বেশি হয় এটাকে আমরা বলি ক্যাপিটাল লিজ। তাহলে এই অঙ্কটাও হলো ক্যাপিটাল লিজ। ফার্স্ট টাইম লিজ চিনে নিবা। অ্যান্ড টাকা 5,000 আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালু। আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুর কোনো প্রভাব অঙ্কে পড়ে না। লিজ পেমেন্টের বর্তমান মূল্য বের করতে আনগ্রান্টেড রেসিডুয়াল ভ্যালুর কোনো প্রভাব পড়ে না। কিন্তু যদি এই কিস্তিটা মিসিং থাকতো, এই কিস্তি বের করতে হলে গ্রান্টেড আর আনগ্রান্টেড উভয়টাই প্রভাব ফেলে। দ্য মেশিন রিভার্টস ব্যাক টু দ্য লিজর অ্যাট দ্য এন্ড অফ দ্য লিজ টার্ম। সাদ ইউজ দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন অল অফ ইটস প্ল্যান্ড অ্যাসেট। সাদ ইনক্রিমেন্টাল বরোয়িং রেট 10%, এখানেও সুদের হার 10%। আর লিজারেরটা আননোন, লিজারেরটা জানি না। যদি ইন্টারেস্ট রেট দুইটাই জানি তাহলে যেটা কম থাকবে সেটা দিয়ে সমাধান করব। ওকে, তাহলে রিকোয়ারমেন্ট কি? হোয়াট টাইপ অফ লিজ ইজ দিস, এক্সপ্লেন, ব্যাখ্যা করো। কেবল যেটা আমরা পাসে করলাম সেম কথা লিখব। প্রিপার অল নেসেসারি জার্নাল এন্ট্রিজ ডিসেম্বর 31, 19 সাল পর্যন্ত। তাহলে 18 সাল থেকে 19 সাল, 19 সালের ডিসেম্বর পর্যন্ত, মানে 18 সালেরও পূর্ণাঙ্গ জাবেদা হবে, 19 সালেরও পূর্ণাঙ্গ জাবেদা হবে। তো 18 সালে কিস্তি বছরের শেষে দিলে প্রথম বছরে জাবেদা হয় 3টা, আর পরবর্তী প্রতিটা বছরে জাবেদা হয় 2টি করে। ওকে, তাহলে ফার্স্ট টাইম রিকোয়ারমেন্টে এটা কোন ধরনের লিজ ব্যাখ্যা করো। তাহলে শুরুতেই বলো দিস ইজ এ ক্যাপিটাল লিজ। তাহলে দিস ইজ এ ক্যাপিটাল লিজ বিকজ লিজ টার্ম ইজ হায়ার দ্যান 75% অফ দ্য লিজড অ্যাসেট ইউজফুল লাইফ। তাহলে লিজ টার্ম ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইন্টু 100, এটা করে 83.33%, 75-এর বেশি, দ্যাট মিনস এটি ক্যাপিটাল লিজ। 2 প্রিপার জার্নাল এন্ট্রিজ। তাহলে জাবেদা করব, তার আগেই লিজ পেমেন্টের বর্তমান মূল্যটা বের করতে হবে। তাহলে রেকর্ড বি টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ মিনিমাম লিজ পেমেন্ট ক্যালকুলেশন উই নো। এবার ইন্ডিংয়ের সূত্র, ওই 1 প্লাস আইটা আর হবে না। তাহলে হিয়ার একই মান, এ সমান পিভি এ জিজ্ঞাসা চিহ্ন, এটা বের করবে। এ মানে 10,000 কিস্তির পরিমাণ, আয় 10%, 0.10, এনের মান 5। তাহলে মান বসাও। তাহলে এই 10,000 ভাগ 0.10 করলে হয় 1 লাখ টাকা। আর এই পুরো সেকেন্ড ব্র্যাকেট ক্যালকুলেটর একবারে করবা। প্রথমে 1 দিবা, মাইনাস, যেভাবে খাতায় আছে এভাবে ক্যালকুলেটর বসাবা, মাইনাস, আবার 1 দাও, এটা ভাগের সাইন, ভাগ দাও, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.10, ফার্স্ট ব্র্যাকেট শেষ, পাওয়ার 5 দাও, উত্তর একবারে চলে আসবে। দেন 1 লাখের সাথে গুণ করলে 37,908, এটা হলো প্রেজেন্ট ভ্যালু। প্রথম জাবেদাটাই হবে লিজ পেমেন্টের এই বর্তমান মূল্যের জন্য। লিজ পেমেন্টের বর্তমান মূল্যের জন্য জাবেদা হয় লিজ মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট অ্যান্ড লিজ লাইবিলিটি ক্রেডিট। এটা কিস্তি বছরের শুরুতে দিলেও এই জাবেদা, কিস্তি বছরের শেষে দিলেও এই জাবেদা। প্রথম জাবেদায় কোনো প্রভাব পড়বে না। তাহলে জার্নাল এন্ট্রিজ,
তাহলে লিজ মেশিন আন্ডার ক্যাপিটাল লিজ ডেবিট অ্যান্ড লিজ লাইবিলিটি ক্রেডিট 37,908 টাকা শেষ। কিস্তি কখন দেবো এবার? বছর শেষে দিব এবার। তাহলে ডিসেম্বর 31, তাহলে ডিসেম্বর 31-এ জাবেদা হবে কিস্তির জাবেদা। তাহলে এই যে কিস্তি পরিশোধ মানে এই দায়টা কমবে, তুমি লোন নিয়েছো তো কিস্তি যখন পরিশোধ করো তখন এই লোনটা কি কমে যায় না? তাহলে এখানে লিজের যে দায় সেটা কমবে, তাহলে দায় কমলে দায় ডেবিট হয়, লিজ লাইবিলিটি ডেবিট। এই যে 1 বছর তুমি লিজ ব্যবহার করলে বা লোনটা সম্পদটা ব্যবহার করলে তার জন্য একটা খরচ দিতে হবে, এই খরচকে বলা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট এখানে সরাসরি খরচ। জানুয়ারির 1 তারিখে লিজ নিয়েছি, ডিসেম্বর 31 তারিখে এখন লিজের ভাড়া পরিশোধ করব, তাহলে এই ভাড়ার সাথে কি দিতে হবে? সুদ দিতে হবে। এবার আর সুদের সমন্বয় জাবেদাটা হবে না, কারণ আমি এখন হিসাব করব, এখনই টাকা শোধ করে দিব। তাহলে বছর শেষে কিস্তি দিলে সুদের সমন্বয় হবে না, সরাসরি সুদ পরিশোধ হয়ে যাবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ব্যয় বাড়ছে ডেবিট। তাহলে এই যে 37,908 টাকা লিজের ভ্যালু, এই টাকার উপরে 10%, তাহলে 3,791। আর এই দুটো তাহলে জাবেদা হবে ক্যাশ ক্রেডিট 10,000। তাহলে এই ক্যাশের থেকে ইন্টারেস্টটা বাদ দিলেই তুমি এই লিজ লাইবিলিটির টাকাটা পেয়ে যাবা। তাহলে জাবেদা হচ্ছে লিজের কিস্তি পরিশোধ করার জাবেদা, তো লিজ লাইবিলিটি দায় কমে যাবে, লিজ লাইবিলিটি ডেবিট হবে। এখন 1 বছর পরে কিস্তি পরিশোধ করছি, তাহলে এই 1 বছরের সুদ সহ পরিশোধ হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড কিস্তি মানে নগদে পরিশোধ করব, তাহলে ক্যাশ ক্রেডিট। এই কিস্তির পরিমাণ প্রশ্নে দেওয়া রয়েছে 10,000 টাকা, তাহলে এই 10,000 টাকা ক্যাশে বসাবা, ইন্টারেস্টটা বের করে নিতে হবে অলওয়েজ। তাহলে লিজের পরিমাণ 37,908, তার 10%, তাহলে 3,791। তাহলে এই ক্যাশের থেকে এটা বাদ দিলে আমরা লিজ লাইবিলিটি পেয়ে যাব। ক্যাশের মধ্যে কি থাকে? আসল এবং সুদ। তাহলে ক্যাশের মধ্যে এই ক্যাশ মানে লিজ, লিজের ভাড়া, এই ভাড়ার মধ্যে বা কিস্তির মধ্যে সুদ আর আসল থাকে, তাহলে সুদ যদি বাদ দিই এই আসল টাকাটা পেয়ে যাব। ওকে, এবার ডেপ্রিসিয়েশনের সমন্বয় যাবে, তাই সব জায়গায় এক। কিস্তি বছরের শুরুতে দিলেও এটা, শেষে দিলেও এটা, আর সারা জীবন এক, প্রতি বছরেই এক। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে সম্পত্তির ভ্যালু কত? 37,908, আর লিস্ট টার্ম দিয়ে ভাগ করতে হয়, ভাগ 5, 7,581। কমপ্লিট হলো। ওকে, 18 সালে জাবেদা কি বুঝতে পারছো? ওকে, নেক্সট 19 সালে জাবেদা চাইছে। তাহলে 19 সালে এবার দুইটা জাবেদা হবে, কিস্তি পরিশোধের জাবেদা আর ডেপ্রিসিয়েশনের সমন্বয় জাবেদা। এরপরে প্রত্যেকটা বছরেই দুটো করেই জাবেদা হবে। কিস্তি বছরের শেষে দিলে পরবর্তী প্রত্যেকটা বছরে দুটি করেই জাবেদা হবে। তাহলে কিস্তির জাবেদা একই, লিজ লাইবিলিটি ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্যাশে অলওয়েজ 10,000 টাকা বসবে। এবার ইন্টারেস্ট বের করব। তাহলে লিজ লাইবিলিটি বছরের শুরুতে লিজের পরিমাণ কত টাকা ছিল? এই যে 37,908 টাকা, এটা ক্রেডিট ছিল। এখন দেখো 18 সালে একটা কিস্তি পরিশোধ করেছি, তার ফলে লিজ লাইবিলিটি ডেবিট হয়ে গেছে, তাহলে দায় কমে গেছে। তাহলে লোন যতটা কমবে এইটুকুর উপরে তো আর সুদ দেবো না, তাহলে এইটুকু বাদ দিতে হবে। 37,908 বিয়োগ 6,209 টাকা, দেন 10%। যখনই তুমি সুদ বের করবা তখনই লিজ লাইবিলিটিটা আপডেট করে নিতে হবে। তাহলে লিজ লাইবিলিটি বছরের শুরুতে যেটা আছে, এখন দেখব কতগুলো কিস্তি পরিশোধ হয়েছে। যখনই সুদ বের করবা তার পূর্বে যতগুলো এমন লিজ লাইবিলিটি ডেবিট পাবা প্রত্যেকটা বিয়োগ করবা, দেন 10%। তাহলে ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি। তাহলে এই লিজের টোটাল লিজের কিস্তির পরিমাণটা হচ্ছে 10,000, তাহলে এই 10,000 থেকে যদি সুদ বাদ দিই আসল টাকা পেয়ে যাবো আবার 6,831। তাহলে লিজ লাইবিলিটি ডেবিট, দায় কমে যাচ্ছে, সুদ খরচ বাড়ছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ফাইনালি লিজের ভাড়া ক্যাশ ক্রেডিট। আমরা প্রতি বছরে 10,000 টাকা করেই ভাড়া পরিশোধ করব। ডেপ্রিসিয়েশনের জাবেদা সারা জীবন এক। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, টাকাও এক। প্রথম বছরে যা পাইছো পরবর্তী প্রত্যেকটা বছরে একই। ওকে, তাহলে 20 সালে জাবেদা করতে বললে বলো তো কয়টা জাবেদা করতে হবে? দুইটাই করতে হবে, এই দুইটাই। 20 সাল বলে এই দুইটাই জাবেদা হবে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। আমি এক ক্লাসেই দুই নিয়মটাই নিয়ে আসছি এই কারণেই, যাতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে 5 নাম্বার এবং 6 নাম্বারটা সুন্দর করে আবারও হোমওয়ার্ক করবা। আশা করি লিজের অধ্যায়টা তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে একেবারেই ইজি হয়ে যাবে। ওকে, তো কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, না থাকলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। স্যার 2020 সালে ইন্টারেস্ট সেটাও কি 37,908 থেকেই বাদ দিতে হবে? হ্যাঁ, অলওয়েজ 37,908 থেকে এটাও বাদ দিবা, এই যে এইটাও বাদ দিবা। আমরা তো ব্যালেন্স টানি নাই, তাহলে 6,209 টাকাও বাদ দিবা। আবার এই যে নতুন করে
যে লিজ লাইবিলিটি হয়েছে 6,831, এটাও বাদ দিবা। ওকে, সহজ কথা, যখনই সুদ বের করবা তখনই এই বছরের শুরুতে যে লিজ লাইবিলিটি থাকবে তার থেকে অলওয়েজ এই লিজ লাইবিলিটি যতগুলো ডেবিট পাবা প্রত্যেকটা বাদ দিবা। এই ডেবিট অর্থ হলো লোন পরিশোধ করে দিয়েছি, তাহলে যতটা পরিশোধ হয়েছে তার উপর তো আর নতুন করে সুদ দিব না, তাই প্রত্যেকটা লিজ লাইবিলিটি ডেবিটগুলো বিয়োগ করে দেন 10% কাটবো। ওকে, তাহলে এই দুটো ম্যাথই হোমওয়ার্ক থাকছে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।